পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা এই দাস সুলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর ভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো। সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও পটিমাত্র প্রস্তাপিত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। উপস্থিত বজবজ, পঞ্চৌকি এবং পরিবেরিয়ার সকল দাদা ও ভাইকে আন্তরিক অভিনন্দন। আজকের বৃষ্টিতে উপস্থিত হওয়ার জন্য। যে টাইমে বৃষ্টিটা শুরু হয়েছিল খুব বিপজ্জনক অবস্থা হয়ে যাচ্ছে, সবাই মোটামুটি পৌঁছে গেছে। যে উদ্দেশ্য নিয়ে মহামণ্ডল কাজ করে চলেছে, শুরুতে তারই একটু কথা বলবো। 1967 সাল থেকে মহামণ্ডল স্বামীজির একটা আদর্শকে পাথেয় করে তার কর্মজীবন শুরু করেছে। সেটি হলো জীবন গড়া। আমাদের ছাত্র যুব সমাজকে একটা সুন্দর জীবন দেওয়া, যে সুন্দর জীবনকে নিয়ে আগামী দিনে সে একজন নাগরিকে পরিণত হবে এবং দেশের কাজে, দশের কাজে তার জীবনকে সত্যের পথে, সঠিক পথে পরিচালিত করবে। একটাই উদ্দেশ্য ছিল যে নাগরিকদের মধ্যে যে
ব্যভিচারিতা, যে মিথ্যাচারিতা, সকল মানে সরকারি দপ্তর থেকে আরম্ভ করে সমস্ত এতে যে করাপশন, সেইটা থেকে বাঁচার জন্য বা ইয়ং জেনারেশনের সামনে যে একটা দিশাহীন পথ ছিল, যে তারা কি করবে, কোথায় যাবে, তারা কোনো পথ খুঁজে পাচ্ছিল না বা এমন কোনো সংস্থা খুঁজে পাচ্ছিল না যে তারা একটু সত্যের অনুসন্ধান করবে, জীবনটা ঠিক কেমন ভাবে চলা উচিত সেইটাকে তারা জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার যে পথ, সেটা দেখানোর মতো কোনো সংস্থাকে তারা খুঁজে পাচ্ছিল না। বিভিন্ন সংস্থা, বেসরকারি সংস্থা আছে এবং সেখানে নানা রকম ভাবে তারা ঠিক তাদের মনের মতো একটা পরিবেশ পাচ্ছিল না। সবটাতেই একটা জটিলতা এসে যাচ্ছিল রাজনৈতিকভাবে বা অন্য কোনোভাবে। মহামণ্ডল যেটা করলো, সম্পূর্ণ রাজনীতি থেকে দূরে থেকে ছাত্রদের বা ইয়ং জেনারেশনদের জীবন গড়ে তোলার জন্য সেই কাজটাকে তার যে পথিকৃৎ নবনীহরণ মুখোপাধ্যায়, তিনি প্রথম এই অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের প্রতিষ্ঠাতা এবং তিনি প্রথম এটা স্থাপন করেছিলেন এই চিন্তা ভাবনা থেকে। সেইটা আজও পর্যন্ত চলে আসছে এত বছর এবং তার ঐকান্তিক চেষ্টায় সারা ভারতবর্ষে 300টা ইউনিট কাজ করছে এই মহামণ্ডলে। তো সারা ভারতবর্ষ জুড়ে এই একই কাজ আমরা, তার মধ্যে আমরাও সকলে একটা ইউনিটের মধ্যে বা আমরা 3টে ইউনিট আছে এখানে, তার মধ্যে আমরাও আছি। তো আমরা যে উদ্দেশ্যে এখানে সবাই উপস্থিত হয়েছি, যে আমাদের জীবনটাকে কি করে সুন্দর করব, আমাদের চরিত্রটাকে কি করে সুন্দর হবে। চরিত্র না সুন্দর হলে জীবন সুন্দর হওয়া মুশকিল। ফার্স্ট প্রায়োরিটি পাবে চরিত্র। যে মানুষের চরিত্র ঠিক হবে, তার জীবনটা অটোমেটিকলি সুন্দর হবে। তো এই চরিত্র ঠিক করতে গিয়ে তিনি 3-4টে পথ আমাদের সামনে বা 3-4টে পন্থা বা নিয়ম আমাদেরকে বলে দিলেন। খুব যে কঠিন বলা যায় না, কিন্তু রেগুলার বা ডেলি যদি এটাকে করা যায় তাহলে এটা অভ্যাসে পরিণত হবে। কিন্তু এই অভ্যাসটা প্রথম করতে গেলে সেটা অল্প সময় হলেও, আধ ঘন্টা হলেও, সেটা বেশ প্রথম কঠিন লাগবে। কিন্তু আমরা যারা একবার অভ্যাসটা করে ফেলেছি তারা কিন্তু বেশ ভালোই চালাচ্ছি। আমাদের অনেকেই সিনিয়র আছে যারা চালিয়ে যাচ্ছে, যারা নতুন আসছে তাদের জন্য বলা যে আমাদের কি করে চরিত্রটা সুন্দর হবে, কি করে আমাদের জীবনটা সুন্দর হবে, কি করে আমরা যে কোনো সংস্থায় থাকি, সে আমরা যেখানে কর্মজীবন করি সেখানে যেন সৎভাবে আমার কাজটা করতে পারি, সেই কাজটার মধ্যে যেন কোনো ফাঁকি না থাকে। আমি যে কাজটা করব সেই কাজটার মধ্যে কোনোরূপ যেন ফাঁকি আমার না থাকে। যদি আমি কোনোরূপ ফাঁকি দিই তাহলে আমার দেশকে ফাঁকি দেওয়া হবে, আমার সমাজকে ফাঁকি দেওয়া হবে। আর এই জিনিসটা থেকেই বাঁচার জন্য মহামণ্ডলের সৃষ্টি। তো সবার কাছে আমার ঐকান্তিক আবেদন রইল যে আমরা যেন আমাদের এই কাজটাকে, আমরা এখানে উপস্থিত হয়েছি অনেকে, তো আমরা যেন এই কাজটাকে আমরা সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারি এবং আগামী দিনে আমাদের ছাত্র সমাজ
আগামী দিনে যুবকদের যেন এই পথ সম্পর্কে তাদের সামনে নিজেদের জীবন দিয়ে উপস্থাপন করতে পারে। এখন আমরা যদি নিজেরা না মানি এবং আমরা যদি ছাত্রদের বলি যে তোমরা এগুলো পালন করবে, তো তারা আমাদের কথা কিছুতেই শুনবে না। তো আমরা ঠিক করবো যে আগে আমরা জীবন দিয়ে পালন করব, আমাদের কর্মজীবনে গিয়ে আমরা যেন সততার সঙ্গে কাজগুলো করি, না হলে কিন্তু আমাদের জীবন কোনোভাবেই সুন্দর হবে না, বা আগামী দিনে আমাদের এই সংস্থানকে আরো যে এগিয়ে নিয়ে যেতে পারবো। কি কি করলে আমাদের জীবনটা সুন্দর হবে সেই নিয়ে আমাদের এর পরবর্তী আলোচনাগুলো হবে। কিভাবে জীবন গড়তে হয়, আমাদের লক্ষ্য কি, আমাদের কর্মধারা কি, স্বামীজি আমাদের ঠিক কি বলে গেছেন, এইগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করব। আমরা অনেকেই এটা শুনেছি বা আমরা আলোচনা করি, এটা বারবার আলোচনার একটাই কারণ যে বারবার যেমন আমরা কোনো পড়া বারবার পড়তে পড়তে একেবারে মুখস্থ হয়ে যায়, আমাদের জীবনের সঙ্গে জুড়ে যায়, এইটা বারবার রিমাইন্ড করা, বারবার মনে করা আমাদের ভিতরকার শক্তিকে আবার নতুন করে জাগানো। বিভিন্ন কাজের জন্য আমাদের যে এই স্ফূর্তিটা বা এই গতিটা কমে যায়, সেই গতিটাকে পুনরায় উজ্জীবিত করার জন্য আমরা এইরকম ভাবে বিশেষ পাঠচক্র করি, এবং সেই বিশেষ পাঠচক্রের মাধ্যমে আমরা চেষ্টা করি যে সবাই আবার নতুন করে উজ্জীবিত হবে। আমাদের পুরনোরা যারা ইরেগুলার হয়ে যাচ্ছে তাদের মধ্যে আবার নতুন করে চিন্তা ভাবনা শুরু হবে, তারা যদি সময় পায় রেগুলার আসার চেষ্টা করবে। এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই 3টে ইউনিটকে নিয়ে বিশেষ পাঠচক্র। তো আমরা চাইব যে আজকের এই আলোচনাতে আমরা নিজেদেরকে আবার একবার নতুন করে ঝালিয়ে নেওয়া, নতুন করে অনুশীলন করে নেওয়া যে আমরা ঠিক যাচ্ছি কিনা, আমরা ঠিক চলছি কিনা। আমাদের আলোচনা হবে আর আমরা নিজেরা রিয়ালাইজ করব, আমরা নিজেরা অনুভব করব যে আমরা ঠিক যাচ্ছি কিনা। আমরা যদি না ঠিক যাই তাহলে এই আলোচনার পর থেকে আবার যেন আমরা একটু ঠিকঠাক করে নিতে পারি। যদি আমরা না ঠিকঠাক করতে পারি, এই বারবার আলোচনা একটাই কারণ, আমরা যদি পা পিছলে যাই তাহলে আবার ফিরে আসার জন্য এই অনুষ্ঠানের আয়োজন। হ্যাঁ আচ্ছা, ওইখান থেকে সবাই ছবি তুলবে, ভিডিও করবে। একটা মহামণ্ডলের আদর্শ কর্মধারা সম্পর্কে একটুখানি বলার জন্য অনুরোধ রাখবো। প্রদীপদা অনেক পুরনো খুবই চিন্তাশীল মানুষ, তার কাছ থেকে আমরা শুনে নেব মহামণ্ডলের উদ্দেশ্য কর্মধারা। মহামণ্ডলের পাঠচক্রের আসলে এটা হচ্ছে পাঠচক্রের একটা অংশ। পাঠচক্রে যা আলোচনা হয় সেই আলোচনায় পাঠচক্রকে মূলত আমরা যে আলোচনা করি তার মধ্যে হচ্ছে জীবন গড়া, চরিত্র গঠন, মনোসংযোগ, এই সমস্ত বিষয়। মূল বিষয় হচ্ছে যে আমরা পাঠচক্রে যে আসি, এই বিবেকানন্দ যুব মহামণ্ডল যুব পাঠচক্রে আমরা যারা আসি তারা আমরা কি করি, ওখানে এসে আমরা কি সাপ্তাহিকভাবে
আমরা আসি, সেটা কি আলোচনা এবং সেখানে আমরা সে লাভটাই বা কি। এখানে যেমন বলা হচ্ছে জীবন গড়া। জীবন গড়া মানে জীবনটাতে গড়ার কিছু বাকি আছে। সত্যি কি তাই আমার কিছু জীবনটা গড়ার বাকি আছে? জীবন গড়া, চরিত্র গঠন, মানে আরো কিছু দরকার, মনের সংযোগ, সব এক করা মূলত তাই না, সবটাই ঠিকই আছে। আমাদের পাঠ্যচক্র যখন প্রথম আরম্ভ, তার আগে আমরা একটা জোনাল ক্যাম্পে অংশ নিয়েছি, সেটা হচ্ছিল বাগবাজারে নিয়েছি। তো সেখানে বাগবাজারে আমাদের মানে সৌভাগ্য ছিল যে ওইখানে রমণীহর মুখোপাধ্যায় ছিলেন। সেখানে একটা প্রশ্নোত্তর পর্বে এক ভাই দাদাকে জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা, চরিত্র গঠন করতে হবে, তাহলে কি আমাদের চরিত্র ঠিক নেই? স্বাভাবিক প্রশ্ন আসবে, আমাদের কি চরিত্র ঠিক নেই? সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন যে তোমরা ভুল করছো, তোমরা প্রত্যেকেই খুব দারুণ, খুব ভালো চরিত্রের অধিকারী, প্রত্যেকের মধ্যেই সব চরিত্র রয়েছে, শুধু সেইগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো আমরা একটু অ্যাসেম্বল করে নিই। দেখুন, আমরা সমাজ জীবনে খুব মানে পদ্ধতিগতভাবে কত কিছু না আমরা তৈরি করি, কত কিছু করি। আমরা ইট, বালি, সিমেন্ট, রড দিয়ে বড় বড় ইমারত তৈরি করছি, কারণ তার হচ্ছে উপকরণই হচ্ছে এই ইট, বালি, সিমেন্ট, রড। বড় বড় ব্রিজ বানাচ্ছি, তারও একটা উপকরণ আছে। কিন্তু আমরা কোনোদিন কোনো জায়গায় আমাদের যারা আমরা পড়াশোনার সঙ্গে যুক্ত, আমরাও যখন যুক্ত ছিলাম তখনও দেখেছি, কোনোদিন কোনো সময় কোনো ক্লাসে কেউ বলেনি যে জীবনটাকে গড়তে হবে, এই কথা বলে। আমরা সত্যি ধন্য যে এইরকম একটা প্রতিষ্ঠানে আমরা যুক্ত হতে পেরেছি, যেখানে বলা হয় জীবনটাকে গঠন করতে হবে, চরিত্রটাকে, জীবনটাকে গড়তে হবে, চরিত্রটাকে গঠন করতে হবে। কিভাবে? ছিল কাঠ, আর একটু আগে যাই, ছিল গাছ, গাছ কাটলাম, কাটার পরে কয়েকটা গাছের গুঁড়ি তৈরি হলো, সেখানে নির্দিষ্ট মাপের নির্দিষ্ট আকারে কাটার পরে তৈরি হয়ে গেল একটা টেবিল, একটা চেয়ার। ছিল কি চেয়ার? ছিল তো গাছ। নতুন করে কিছু কি আমরা এনেছি? আমাদের মধ্যে কিন্তু সব রয়েছে, সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে, শুধু ঠিকভাবে একটু গঠন করে নেওয়া। যেভাবে গঠন করলে একটা টেবিল যেমন চার পায়ে দাঁড়িয়ে থাকতে পারে, তার উপরে হারমোনিয়াম আছে, আমরা বসে আছি, সেটা কিন্তু ভাঙছে না। জীবনটাকে যদি আমরা ঠিকভাবে সেইভাবে যদি গঠন করি, তাহলে আমাদের উপরে দাঁড়িয়ে থাকবে এই সমাজের দিক। আমরা সেই রকমভাবে জীবনটাকে গঠন করি, যেমনভাবে গঠন করলে একটা ব্রিজ তৈরি হওয়ার পরদিনই যেন ভেঙে না যায়, একটা বহুতল নির্মাণ বাড়ি ইমারত কত খরচ করে তৈরি, পরের দিনই ভেঙে যাচ্ছে। যেমন অর্থের ক্ষতি, তেমন জীবনহানি, এইরকম জীবন আমরা কিন্তু গঠন করেছি। সেই কারণেই একটা সপ্তাহের মধ্যে একদিন 1 ঘন্টা নষ্ট করে আমরা এই পাঠচক্রের বিশেষভাবে আসি। আমরা কি করে, কি কেন আসবো, কি কারণে আসবো? স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক দুটো প্যারালালি চলবে। আমরা আগে হব, তারপরে অন্যকে তৈরি করবো। প্রথম আমরা অন্যকে তৈরি করবো না, আমার তাগিদ আমি অন্যকে তৈরি করার জন্য আসি, আমি নিজে তৈরি না। তাই আমি নিজেকে তৈরি করব, নিজেকে ডেভেলপ করবো। নিজেকে ডেভেলপ করলে কি হবে? অন্তত আমার জন্য, আমার দ্বারা অন্যের ক্ষতি হবে। আমি উপকারে আসছি না, অন্যের ক্ষতি হবে। কিন্তু যে ছাত্র, সে কি বলবে যে আমি 1 ঘন্টা পড়াশোনা নষ্ট করে কেন এখানে আসবো? সে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য জীবনটাকে গঠন করবে। জীবনটা গঠন করার
গঠন করতে হলে যে সমস্ত সোপান, যে সমস্ত এলিমেন্ট দরকার, তার মধ্যে পড়াশোনাটাও একটা সেইভাবে সে তৈরি করি। চরিত্র গঠন যদি চরিত্র গঠন পর্যায়ে আসে, চরিত্র হচ্ছে এমন একটা ভিত্তি, যে জানে না সেও অন্যকে দেখে বলতে পারবে সুন্দর একটা চরিত্রের অধিকারী। তার ব্যবহার, তার কথা, তার আচার আচরণ, তার অন্যের সঙ্গে কথা বলার যে অ্যাপ্রোচ, অন্যের সঙ্গে আলাদা হবে। মহামণ্ডল সেই শিক্ষা দেয়, যে শিক্ষা অন্যকে শিখিয়ে দেয়। অনেকজন কথা বলছে, কিন্তু মহামণ্ডলের ছেলে একটা কথা বলবে, তার অ্যাপ্রোচই আলাদা হবে। এটা মহামণ্ডলের শিক্ষা, এটা মহামণ্ডল এই কথা বলে। মহামণ্ডল শেখায় যে নিজেকে শ্রদ্ধা করতে শেখো। এই কথা আমরা কোথায় শুনেছি? আমরা তো বলি অন্য মানুষকে ভালোবাসো। মানুষকে তো ভালোবাসবো, অন্যকে তো ভালোবাসবো, নিজেকে ভালোবাসি করবো। আমি নিজেকে নিজের প্রতি সুবিচার করি। চরিত্র গঠনের প্রথম সোপান, যেটাকে মারিয়ে যেতে হবে, তা হচ্ছে নিজেকে শ্রদ্ধা, আত্মশ্রদ্ধা। 9:09 ট্রেন ধরতে যাবো বলে বাড়ি থেকে বেরিয়েছি, স্টেশনে পা দিয়েছি 9:10 ট্রেন চলে যাওয়া, সময় নষ্ট। অফিসে যে মালিক আছে তার কথা শোনা, এটা কি কোনো জীবনের মধ্যে পড়ে? এটা সৎ চরিত্রের মধ্যে পড়ে? চরিত্র গঠন করতে হলে তার মধ্যে বলাই আছে যে সময় অনুবর্তিতা, সঠিক সময় সঠিক কাজ। এই সমস্ত কিছুই কিন্তু আমাদের মধ্যে রয়েছে। এই সমস্ত কিছুই আমরা কিন্তু করি, অবচেতন মনে করি। এটাকে জাস্ট অ্যাসেম্বল করবো আমরা। আমাদের মধ্যে সব কিছু রয়েছে। অন্যকে আমরা ভালোবাসি, অন্যের দুঃখে আমরা কেঁদে উঠি। অন্য কেউ যদি কোনো খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায়, তাকে তো হাসি না। এটা কিন্তু চরিত্র গঠন করবো বলে এই সমস্ত জেনে দেবো, এগুলো আমরা করি না। তার মানে এগুলো আমাদের মধ্যে রয়েছে। মহামণ্ডল শেখাচ্ছে যে পদ্ধতিগতভাবে এইগুলোকে আমরা শুধু একটু একত্র করে নেব। একত্রিত করলে তাহলে আমরা তো সুন্দর একটা চরিত্র গঠন হবে। যে চরিত্র গঠনের অধিকারী সে হবে, তার দ্বারা একটা সুন্দর সমাজ গঠন হবে। সে যে সমাজে সুন্দর মানুষ বাস করতে পারে, তার পরিবার সুন্দর একটা ছায়া পাবে। আমরা প্রতিদিন জীবনে কতই না কত আজে বাজে কথা বলছি, অনেক অজান্তে অনেক কথা বলে দিয়েছি। পাড়ার দোকান থেকে যদি একটা আমরা ডিম কিনে আনি, বাড়িতে গিয়ে সেদ্ধ করা করে দিয়েছি, পচা হয়ে গেছে। মা বললো যা ফেরত দেয়। এখন ডিমের দাম অনেকটাই বেশি, 7 টাকা 8 টাকা, যা ফেরত দিয়েছে। দোকানদার বাধ্য হয়ে বলে হ্যাঁ পচা। কোনোদিন ভেবে আপনারা দেখে যে আমার দুর্ব্যবহারের জন্য, আমার খারাপ ব্যবহারের জন্য, আমার যে জন্য আমি দায়ী, যে কাজ করে ফেলেছি, যার জন্য সমাজের অনেকটা ক্ষতি হয়ে গেছে, তাহলে আমাকে কি সমাজ গ্রহণ করবে না ফেরত দেবে? এই কথা কিন্তু আমাদের ভাবতে হবে, সেই মূল্যায়ন করতে হবে। কখনো কখনো দেখা যায় যে জীবন গড়া আর চরিত্র গঠন দুটো একই মেরুতে অবস্থান করছে। যে কি দুটোর মধ্যে আলাদা করছে? এটাও তো চরিত্র গঠন করলেও তো একই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি, আবার জীবন করলেও তো একই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। খুব পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমরা বিচার করি, দুটো কিন্তু একদম দুটো মেরুতে অবস্থান করছে, এক হচ্ছে না। কিন্তু কোথায় গিয়ে এক হচ্ছে? তাহলে দুটো প্রয়োজন কখন হচ্ছে? মনে করো যে একটা উত্তাল পাতাল নদীতে একটা নৌকা বয়ে যাচ্ছে, তার নিজের মতো করে চলছে, কোনো দিশাহীনভাবে চলছে। সেটা হচ্ছে জীবন গড়া, সুন্দরভাবে যাচ্ছে। কিন্তু চরিত্র গঠন, চরিত্র হচ্ছে সেই নৌকার হচ্ছে হাল, যে ঠিক জায়গা মতো ঠিক গন্তব্যে পৌঁছে দেবে। তাই চরিত্র গঠন আর জীবন গঠন, জীবন গড়া দুটো একই সঙ্গে চলে। মহামণ্ডল আমাদের বলছে যে যে হচ্ছে চরিত্রের, সব চরিত্রের অধিকারী, সেই মানুষ সুন্দর একটা সমাজ গঠন করতে পারে। স্বামীজি সেই রকমই যুবক চাইছে। স্বামীজি বলছেন মানুষ চাই, মানুষ চাই, মানুষ চাই, বাদ বাকি সব হয়ে যাবে, কিচ্ছু দরকার নেই। যদি আমরা সব মানুষ পাই, তার সবটাই হয়ে যাবে। সব মানুষকে আমাদের স্বামীজি কি বলছে? যে মানুষটা সেই 3H এর হ্যান্ড, হেড আর হার্ট। হেড সুন্দর চিন্তা ভাবনা করে,
আর অন্যের জন্য খারাপ করি, মানে একটা সুন্দর হৃদয় থাকে। আর সেই যে দুটোর সংমিশ্রণে যে কল্পনা তৈরি হাতে সে সেটা প্রয়োগ করবে। আর এটা খুব কঠিন নয়, গোপাল আমাদের পরিবারের সম্পাদক সেটা একদমই কঠিন নয়, খুব সহজ, আবার খুব কঠিন। খুব কঠিন কেন? এটাকে নিয়মিত প্রযত্ন করতে হবে, যত্ন নয়, যত্ন থেকে প্রযত্ন করতে হবে। অ্যাড্রেস দিতে গিয়ে দেখা যাবে না তোমার নাম, আমার নাম প্রদীপ কাঞ্জি, প্রযত্নে ঈশ্বর ঋষিকেশ করে। আমার বাবা খুব যত্ন করে, অন্যদের থেকে খুব যত্ন করে মানুষ করেছে। এই প্রযত্ন শব্দটা এখানে বলা, খুব যত্ন করে যদি আমরা চলি, প্রযত্ন করে চলি আরো আমরা দেখি না যে কুকুর কত করছি, স্বামীজি বলছেন যে কুকুরের লেজে আবার হাতটা দিয়ে দেবে, বাঁকা লেজটা খুব সুন্দর সহজ, একেবারে বিন্দু মাত্র বল প্রয়োগ করতে হবে না, সোজা হয়ে গেল। কিন্তু ছেলেরা পরক্ষণই ভেঙে যাচ্ছে। কি আশ্চর্য হয়েছে মোহমণ্ডলের এই সমস্ত কাজকর্ম শুধু যুক্ত থাকা, তাহলেই হয়ে যাবে। ঠাকুর একটা কথা বলেছেন যে একটা প্রভাব চলেছে, স্রোত, সৎ হওয়ার ভালো হওয়ার একটা স্রোত চলছে। কিচ্ছু বুঝতে হবে না, কিচ্ছু জানতে হবে না, শুধু ঈশ্বরের গাও আসে, তাহলে গন্তব্যে পৌঁছে যাবে। মোহমণ্ডল নামক প্রতিষ্ঠানে যেখানে পাঠচক্র হয় প্রতিদিন, যেখানে স্বামীজির কথা বলা হয়, জীবন গড়ার কথা বলা হয়, চরিত্র গঠন কীভাবে হবে সেই কথা বলা হয়, সেই রকম কর্মযোগ্যতে প্রত্যেকের সামিল হওয়া হয়। তাহলে জীবনটা অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে, আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছে দিতে পারি। তাহলে কী হবে, আমাদের প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে সময় নষ্ট করে আমাদের সফল। অনেক ভালো ভালো বই আছে, খুব ভালো ভালো সংক্ষিপ্ত বই, সংক্ষিপ্ত আকারে বই আছে, সেগুলো প্রত্যেকের পড়া দরকার, প্রত্যেকের পড়বে, সুন্দর করে বলা আছে। আমার থেকে আরও ভালো সেখানে জানতে পারবে। আমাদের সংক্ষিপ্ত একটা অভিজ্ঞতার কথা শুধু বই থেকে না, আমি শেয়ার করলাম আপনাদের কাছে, আপনাদের কাছেও করলাম। যদি এর সঙ্গে আরও সংযোজন থাকে আপনারা করবেন। নমস্কার। সেনাপতি বিবেকানন্দ
যেটা করার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমাদের দরকার, আমি বলেছিলেন পরবর্তীকালে আবার আসতে হয়, আমি যে জিনিসটা প্রথম শিখবো সেটা হচ্ছে মনোসংযম। যে মনটাকে যদি আমি ঠিক না করতে পারি, আমি কোনো কাজই কোনোভাবেই করতে পারি, তাহলে আমি যে কাজটা প্রথম শুরু করবো সেটা হচ্ছে মনোসংযোগ। তো মনোসংযোগ আমাদের একটা বিশেষ পাঠ মহামণ্ডলের প্রতিটা সদস্যের করা প্রয়োজন। সেটা আমাদের বলা আছে, সকালে উঠে একটু মনোসংযোগ, তারপরে একটু পাঠ, একটু ব্যায়াম, একটু প্রার্থনা, একটু বই পাঠ। এই চারটে ধারায় আমাদের প্রত্যহ জীবন শুরু করতে হয়। তো সেই মনোসংযোগটা কি সেটা বলার জন্যে আমাদেরই একটি ভাই পঞ্চকী ভাই মনোসংযোগ নিয়ে আমাদের কাছে ব্যাখ্যা করবে। তার নাম সমীরণ ধারা, তার অর্পণ করছি। মনোসংযোগ সকলকে শোনা। নমস্কার, উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম, সকলকে আমার প্রীতি ও ভালোবাসা। আমি একেবারেই নতুন বক্তা। এর আগে মাত্র দুবার 12 জানুয়ারি আমাদের পঞ্চৈকিতে বক্তব্য রেখেছি। বোঝাই যাচ্ছে কত বড় বক্তা আমি। যাই হোক, দাদারা আছেন, আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, ঠিকঠাক বলে দেবেন, এটুকু আশা নিয়েই ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি দুসার কথা বলছি। মনোসংযোগ নিয়ে দুসার কথা বলছি। আমরা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত সারাক্ষণই নানা কাজে ব্যস্ত থাকে। এর মধ্যে শরীর আমাদের মাঝে মধ্যে বিশ্রাম নিলেও মন কিন্তু সর্বদাই ব্যস্ত থাকে। কিন্তু তবু আমাদের অনেকেরই কোনো কাজ করতে গিয়ে দেখি কাজে ভুল হয়ে যাচ্ছে।
একই কাজ বারবার করতে হচ্ছে। তারপরও দেখছি সেই কাজটি তেমনভাবে সম্পন্ন হচ্ছে না যেমনটা চেয়েছিল। যে কাজ হয়তো প্রতিনিয়ত করি সেই কাজ সম্বন্ধে আমার হয়তো দীর্ঘ অভিজ্ঞতা আছে, তারপরও দেখছি একদিন সেই কাজে ভুল হয়ে যাচ্ছে। তখন আমরা বলি কাজে মন নেই, মনটা অমনোযোগী, তাই ভুল হয়ে যায়। অর্থাৎ দেহ দ্বারা যে কাজ করি তার সঙ্গে যদি মনের সংযোগ না থাকে তখনই কাজটি অসমাপ্ত, অগোছালো কিংবা ইচ্ছা অনুরূপ হয় না। কিন্তু যদি আবার কোনো কাজ মনোযোগ দিয়ে করি তখন সেই কাজটি কত সুন্দর ও কত দ্রুত সম্পন্ন হয়ে যাচ্ছে। মনটিকে যদি কোনো বিষয়ে নিয়োগ করি সেই বিষয়টি থেকে নানাবিধ জ্ঞান মনে গেঁথে যাচ্ছে। যে মন যত বেশি উন্নত সে মন তত উন্নত জ্ঞান লাভে সমর্থ। প্রাচীনকালে যে সমস্ত যোগী মনি ঋষিরা ছিলেন তারা এখান হতেই বহু দূরের কোনো বস্তু স্পষ্ট দেখতে পেতেন, বা এখান হতেই বহু দূরের কোনো শব্দ স্পষ্ট শুনতে পেতেন। তাদের কোনো দূরবীক্ষণ বা দূরাভাস যন্ত্রের কোনো প্রয়োজন ছিল না। আমাদের স্বামীজিকেই দেখুন, তিনি লাইব্রেরি থেকে প্রতিদিন একটি করে বই নিতেন এবং সেই দিনই সেই বইটি পুরো মুখস্থ করে ফেলেন। এনারা মনকে এমনভাবে তৈরি করেছিলেন বা মনোসংযোগের অভ্যাস এমনভাবে করতেন যে অতি দুর্বিষহ কাজ খুব সহজেই করে ফেলতে পারতেন। তো এই গেল তো মনোসংযোগের প্রয়োজনীয়তা। এখন যদি বলি মন কি, এক কথায় বললে মন হলো পঞ্চ ইন্দ্রিয়ের মতোই একটি অতি ইন্দ্রিয়, যা সূক্ষ্ম বস্তু দিয়ে গঠিত, চোখে দেখা যায়। আর এই মনের দ্বারে আমাদের পঞ্চ ইন্দ্রিয় পরিচালিত হয়। যে মন ইন্দ্রিয় পরিচালনে যত বেশি সক্ষম সে মন তত উন্নত। আমার মনের দ্বারা যদি আমার ইন্দ্রিয়কে আমি পরিচালনা করতে পারি তাহলে আমার ইন্দ্রিয় দ্বারা অনেক ভালো কাজ হবে। বা আমার দেহকে যদি ঠিক মনোসংযোগ দ্বারা কোনো কাজে নিয়োগ করতে পারি তাহলে আমার দেহ দ্বারা সেই কাজটা খুব ভালো হবে। এখানে আরেকটি প্রশ্ন আসে, এই আমার দেহ, আমার মন, তাহলে এই আমিটা কি? এই যথার্থ আমি হলো আত্মা। দেহ জগতের স্থূল পদার্থ দিয়ে গঠিত, মন সূক্ষ্ম পদার্থ দিয়ে গঠিত, আর আত্মা অতি সূক্ষ্ম। আমরা এই দেহ, মন ও আত্মা এই তিনটি বস্তু নিয়েই গঠিত। তো যাই হোক, বিজ্ঞানের যেমন সমস্ত বিষয় আমরা জানি না, বিজ্ঞানীদের কথায় বিশ্বাস করতে হয়, ঠিক তেমনই আত্মা বিষয়ে যারা জানেন সেই সম্বন্ধে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে আত্মা আছে। তবে চেষ্টা করলে যেমন বিজ্ঞানীদের জানা সমস্ত বিষয় আমরাও জানতে পারি, তেমনি সঠিক পদ্ধতি অনুসারে অনুশীলন করলে আমরাও আত্মা সম্বন্ধে জানতে পারি। তো যাই হোক, এখন আমরা মন নিয়ে জানব। মনের স্বভাব হলো খুব চঞ্চল, আলোর থেকেও তীব্র গতিতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলে। এই মনকেই আমাদের শান্ত করতে হবে। মনের দ্বারা নিজেকে পরিচালিত না করে মনকে আমার দ্বারা পরিচালিত করতে হবে। মনকে বশে আনতে হবে, মনের সংযম করতে হবে। মনের সংযমের জন্য জীবনেও সংযমের প্রয়োজন, তা না হলে কিন্তু মনোসংযোগ হয় না। জীবনে সংযমের জন্য কথায়, কাজে ও চিন্তায় সংযম আনতে হবে। পরিচ্ছন্নতার প্রয়োজন। দেহ শুদ্ধ হলে তবেই মন শুদ্ধ হবে, মনে শুদ্ধ চিন্তা আসবে। ব্রহ্মচর্যের প্রয়োজন আছে। দেহ, মন ও বাক্যে পবিত্র থাকতে হবে। আর চাই প্রতিনিয়ত অভ্যাস। আমাদের মহামণ্ডলে ঠিক যেমনভাবে অভ্যাসের কথা বলা হয়েছে তেমনভাবেই অভ্যাস করতে হবে। আর একটা জিনিস যেটা খুব দরকার তা হলো চিত্তশুদ্ধি। সোমনাথ এখানে খুব বারে বারে বলতেন চিত্তশুদ্ধি করতে হবে। স্বামীজি বলছেন জ্ঞান লাভ অপেক্ষা ভক্তি লাভ করা সহজ। জ্ঞান লাভ করতে হলে
পেয়ে যাচ্ছি আমাদের প্রধান বক্তা, যে যার বক্তব্য শুনে অনেকে দাঁড়িয়ে পড়ে। যাই হোক, আমরা তাকে একটুখানি মাঝখানে রাখবো বলেছি, তাকে বলতে দিইনি, এই সময় তাকে বলতে বলছি। আমাদের বজবজ বিবেকানন্দ যুব পাঠচক্রের সম্পাদক এবং স্বামীজির কাজে খুব মনোযোগ দিয়ে কাজ করেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করেন, বিভিন্ন সন্ন্যাসীদের সঙ্গে যোগাযোগ আছে, স্বামীজির ভক্ত এবং মহামণ্ডলের বিশেষ কি বলে কর্মী বলা যায়। তার কাছে আমরা স্বামীজির বাণী এবং জীবনের খানিকটা অংশ আমরা শুনব। আজকে আশিসদা আমাকে যা বিশেষভাবে বিশুদ্ধ করেছে, এরপরে তো আবার লাইন বেড়ে গেছে না, আমাকে ডাক্তার হয়ে গেছে হবে, বুঝতে পারছো তো? আমার আজকে সব থেকে ভালো লাগছে, বয়স থেকে আজকে খুব বেশি ছেলে আসেনি নানান রকম কারণে আসতে পারেনি, কিন্তু আজকে খুব ভালো লাগছে। কিছু নতুন মুখ আমি খড়িবেড়িয়ায় গেছি, অনেক দিন তো খড়িবেড়িয়ায় আসছি, কিছু নতুন মুখ পিছনে তোমরা অতীত দিকে থাকো। এবার সব জোনালে গিয়েছিলেন সবাই, উঠে দাঁড়াও তোমরা সবাই যারা নতুন, দাঁড়াও সবাই, সব জোনালে গেছিলে না? জোনাল কেন কিরকম লাগলো? ভালো লেগেছে? মহামণ্ডল সম্পর্কে একটু ধারণা করে তোমাদের কথাটা এবারে আমি মিটিংয়ে বলেছি, এগুলোর খাওয়া দাওয়া তোমাদের একদম ভালো হয়নি। আমরা বলেছি, স্বীকার করেছি যে হ্যাঁ এটা সবাই উপভোগ করেছে, আমরা স্বীকার করছি আমাদের পর্যালোচনায় আমাদের আলোচনা হয়েছে, আমাদের তো হয়েছে পর্যালোচনা, গেছিলাম আমি আর ভাই আশিসদা যা করা ছিল অসুবিধা বলে যেতে পারেনি। না, আমি আমার ফোনে বলেছি দেখে এটা কি হলো তো আপনার গন্ডগোল হয়েছে, মনে খাওয়া দাওয়া করেছে বলে এটা সবাই বলেছে। এরকম হয় না মহামণ্ডলে, সচরাচর কি হতো, মহামণ্ডলে যারা রান্না টান্না করে তারা যদি থাকে তখন অসুবিধা হয় না, তারা জানে মহামণ্ডলের ব্যাপারটা। মহামণ্ডল একটা ভাব নিয়ে চলে, সেই ভাবটা সকলের মধ্যে আছে, একদম যে রান্না করে তার থেকে একেবারে একটা কর্মী, একটা মহামণ্ডলে যারা সংগঠক বা মহামণ্ডলের বসু। তো তোমাদের কোনো কোশ্চেন আছে? তোমাদের যদি কোশ্চেন থাকে তোমরা করবে। দেখো, যুবক স্বামীজি বলতেন তাদেরই বলা হয় যাদের মনে জিজ্ঞাসা আছে, যাদের জিজ্ঞাসা হারিয়ে গেছে, যারা শিখতে চায় না। ঠাকুর বলছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি, যারা শিখতে চায় না তারা ভুলিয়ে গেছে, তারা ভুলে হয়ে গেছে। সুতরাং আমরা যতদিন আমাদের জিজ্ঞাসা থাকবে, আশিসদা আমাকে অনেক নির্দেশনা বলছে, আমি কিন্তু কিচ্ছু শিখিনি এখনো মহামণ্ডলে, তবে মহামণ্ডলের হয়তো একটা শিখতে পারিয়েছি। মহামণ্ডল একটা বিশাল চ্যাপ্টার, একটা ঐতিহাসিক প্রয়োজনে তৈরি হয়েছিল মহামণ্ডল। এটা যদি তোমরা মহামণ্ডলে আস্তে 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 ঢোকো, আজকে মহামণ্ডলের পাঠচক্রে আসতে বললে অনেকে অনেক কাজ দেখায়, তার প্রচুর কাজ, কিন্তু মহামণ্ডলের এই পাঠচক্রের কাজটা তার কাছে একেবারে গৌণ হয়ে গেছে। কেন জানো? তার কারণ হচ্ছে তারা মহামণ্ডলের ভাবটা বুঝতে পারেনি, স্বামী বিবেকানন্দকে চিনতে পারেনি। স্বামী বিবেকানন্দকে যদি চিনতে পারত, স্বামী বিবেকানন্দ কি ছিলেন, কি করেছেন ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের যুবকদের জন্য, ভারতবর্ষের দিন দরিদ্র অশিক্ষিত মানে একেবারে যারা মানে পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য স্বামীজি কি করেছেন সেটা যদি জানতে পারত, স্বামীজিকে ভালো না বেশি থাকা যায় না। যেমন স্বামীজি মানুষকে খুব ভালোবাসতেন, আবার তেমনি যারা স্বামীজিকে ঠিক ঠিক জানবেন তারা কিন্তু স্বামীজিকে ভালো না বেশি থাকতে পারবেন। তো বিষয় তো আমাকে বলেই দিয়েছে, আমি বিষয়ের বাইরে যেতে পারবো না। স্বামীজির বাণী সম্পর্কে বলতে বলেছি। দেখো, স্বামীজির বাণী তো পাহাড়, একটা পাহাড় সময় স্বামীজি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে গেছেন, বিভিন্ন তার চিঠি আছে, চিঠিগুলো তোমরা সবাই পড়বে। আমাদের মহামণ্ডলের একটা একদম কিছু কিছু স্পেসিফিক চিঠি, যে চিঠির একটা স্বামীজির চিঠি বলে একটা বই আছে, ওই বইটায় যে চিঠিগুলো আমরা বুঝতে পারবো খুব সহজেই, সেই চিঠির একটা বই আছে। সেই চিঠির বইটা প্রত্যেকদিন একটা করে চিঠি অন্তত পড়ো স্বামীজি। এটা আমি প্রত্যেকের কাছে আমার একেবারে ঐকান্তিক অনুরোধ, কিচ্ছু না পড়তে পারো, স্বামীজির একটা করে চিঠি পড়বে, দেখবে আস্তে আস্তে স্বামীজিকে কিভাবে জানতে পারবে, ভারতবর্ষের চেহারাটা এখন আর তখন মেলাবে। আজকে ভারতবর্ষের এই যে পরিস্থিতি না, এখন যে অবস্থা, সব কিছুতে ব্যর্থতা, স্বাধীনতা ৭৬ বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা মানে যেরকম অবস্থা সেরকম। এখন ৭২ জন মানুষ খেতে পারে না, অনাহারে থাকে, এটা আমরা জানি, অনাহারে থাকে, একদম খেতে পায় না।
আর অন্তত 66% মানুষ এখনো পর্যন্ত অর্ধাহারে থাকে, যারা একবেলা খায় আর একবেলা খেতে পারে। আমরা চিন্তা করি না, আমাদের মনে এইগুলো দাগ কাটে না। কেন জানো তো? আমরা স্বামীজিকে জানি না বলে, যে ভারতবর্ষের চেহারাটা কি এখন। কিছু স্বার্থান্বেষী মানুষ, স্বামীজি এটা বলে গেছেন, এই বাণী স্বামীজির, এটা শুনে রাখছে। কিছু বুদ্ধিমান মানুষ চিরকাল এই গোটা ভারতবর্ষের সব মানুষকে বোকা বানিয়ে নিজেরা বড়লোক হয়ে যাচ্ছে, আর অবশিষ্ট আমরা যারা আছি তারা সব ভেড়া। আমরা সবাই ভেড়া, কারণ কিছু বুদ্ধিমান মানুষ ভারতবর্ষে আছে যারা করে খাচ্ছে। আজকে সব থেকে দেখো বড় কথা, যারা যুবক আছো তারা জানো, তারা পড়াশোনা করছো, তারা কেরিয়ার তৈরি করতে যাচ্ছ। অ্যাকচুয়ালি ভাবো তো, আজকে এই যে তুমি কেরিয়ারটা তৈরি করছো, একটা তুমি MBA পাস করলে, MBBS পাস করলে, তোমার কাছে খোলা আছে কি জীবিকা উপার্জনের সহজ পথ? তুমি পাবে কি? আমি এরকম জানি, অন্তত তোমাকে আমি এখন বলে দিতে পারি 20টা MBBS ডাক্তারের নাম যার সারাদিনে একটা পেশেন্ট হয়। সারাদিনে যাদের একটা পেশেন্ট হয়, কেন হয় না? সে তো MBBS পাস করেছে, সে তো 7 বছর পড়াশোনা করেছে, 3 বছর হস্টারশিপ করেছে, করে সে MBBS পাস করে এসেছে। সে যখন প্র্যাকটিস করতে বসলো, সে একটা পেশেন্ট পাচ্ছে না, মানে বাধ্য হয়ে সে একটা সরকারি হসপিটালে জয়েন করলো, সেখানে সে 70,000 থেকে 1 লাখ টাকা মাইনে পায়। এই হচ্ছে অবস্থা। মানে ভারতবর্ষের অবস্থা এখন সামান্য জীবিকাটুকু অর্জন করার মতো জায়গা নেই। আমরা স্বামীজির কথা শুনিনি বলে এই অবস্থা। কেউ আমরা স্বামীজির কথা শুনিনি, বিশেষ করে যারা ক্ষমতার শীর্ষে বসে আছে তারা স্বামীজির ধারে বারে যায় না, অথচ বিবেকানন্দের ছবি লাগায়। বিবেকানন্দের ছবি কেন লাগায়? বিবেকানন্দের ছবি এই জন্যই লাগায় যে বিবেকানন্দকে সামনে রাখলে আমাকে যদি কিছুটা মানুষ সৎ ভাবে, আমি সততার ধারে কাজ দিয়ে যাই না। আমি এমন মানুষ যে আমি সততার ধারে কাজ দিয়ে যাই না, শুদ্ধ নিজেরটুকু ভাবি, কারুর কথা চিন্তা করি না, সে বিবেকানন্দের ছবি আঁকে। বিবেকানন্দের ছবি দেখে, বিবেকানন্দের ছবিতে খুব মালা দেয় বিবেকানন্দের জন্মদিনে, কিন্তু ধারে কাজ দিয়ে যায় না, বিবেকানন্দের একটা কথা শোনে না। তাই বিবেকানন্দ আজ থেকে, দেখো বিবেকানন্দ এসেছিলেন যখন, যে অবস্থায় বিবেকানন্দ ভারতবর্ষে এসেছিলেন, তার প্রেক্ষাপট বলতে গেলে বা তার টোটাল সেই প্রাককালে কি কি ঘটনা ভারতবর্ষে ছিল সেই সব বলতে গেলে অনেক সময়, অত সময় তো নেই। এখন ব্যাপার হচ্ছে যে স্বামীজি যখন এলেন, স্বামীজি কেন এলেন এটা কিন্তু ঠাকুর বলে দিয়েছে। স্বামীজির আশা কেন, এই পৃথিবীতে স্বামীজি কেন এসেছিলেন এটা ঠাকুর বলে দিয়েছে। দ্বিতীয়বার যখন 1881 সালে দক্ষিণেশ্বরে স্বামীজিকে দেখেছিলেন ঠাকুর, ডেকে 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 এনেছিলেন, বলেছিল এতদিন পরে এলি, এটা তো তোর নিজের ঘর, তোর নিজের বাড়ি, এটা তুই এতদিন পরে এলি বলে দক্ষিণের যে বারান্দাটা ছিল, তোমরা দক্ষিণেশ্বরে গেছো যারা তারা জানো, দক্ষিণ দিকের যে বারান্দা, গঙ্গার দিকটা, ওই বারান্দায় নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে হাত জড়ো করে বলেছিল, আমি জানি প্রভু জানি। এই হচ্ছে ঠাকুরের কথা। স্বামীজি ভাবছে আমি তো বিশ্বনাথ দত্তের ছেলে, সিমলায় থাকি, খেলে বেড়াই, এই পড়াশোনা করছি, আমাকে বলছে জানি প্রভু জানি, তুমি কেন এসেছো? সেই নররূপী নারায়ণ, নররূপী নারায়ণ, সেই পুরাতন ঋষি তুমি এসেছো এই ভারতবর্ষের মানুষের, পৃথিবীর মানুষের দুর্গতি বিনাশ করতে, বলে দিয়ে গেলেন। তখন দুর্গতি ছিল, আজও সেই দুর্গতি আরো বেড়েছে। সেই দুর্গতি বিনাশ করার জন্য স্বামীজি কি করলেন? স্বামীজি 1881 থেকে 1886 ঠাকুরের কাছে যে ক্লাসটা করেছেন, যে শিক্ষাটা নিয়েছেন, সেই শিক্ষাটা পুরো সারা পৃথিবীতে তিনি তোলপাড় করে বেরিয়েছেন। 1886 সালে ঠাকুরের শরীর চলে যাওয়া, ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে আজকে যেসব প্রজেক্ট হচ্ছে না, তোমরা জানো, যারা প্রজেক্ট সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানো যে একটা প্রজেক্ট করতে গেলে, ধরো এখানে একটা বিল্ডিং হবে, তার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে। কি ক্রাইটেরিয়া? ফার্স্ট সয়েল টেস্ট করতে হয়, যে সয়েলটা ঠিক আছে, এটাকে বলা হয় জরিপ করা। প্রজেক্টটা এখানে করলে ঠিক হবে কিনা সেটার জন্য জরিপ করতে হয়, মানে ইনস্পেকশন করতে হয়। স্বামীজি ইনস্পেকশন করতে বেরিয়েছিলেন 1886 থেকে 1886
86 সালে ঠাকুর চলে যাওয়া, তারপরে কিছু দু এক বছর এদিক ওদিক সবাই ছিটকে ছাটকে চলে গিয়েছিল। তারপরে 1890 সালে উনি বেরিয়ে পড়েছিলেন। 3 বছর 4 বছর শুধু পায়ে হেঁটে ঘুরেছিলেন ভারতবর্ষে এমনি বেড়াতে, তীর্থ করতে না। স্বামীজি তা করতে বেরোননি। স্বামীজি বেরিয়েছিলেন পুরোই জরিপ করতে, যে সত্যি ঠাকুর যে বলে গেছেন ভারতবর্ষের মানুষ বড্ড দুর্গতিতে আছে, বড্ড কষ্টে আছে, দুঃখে আছে, আমি দেখবো নিজের চোখে। দেখেছিলেন রাজার রাজপ্রাসাদ থেকে শুরু করে দরিদ্রের কুটির পর্যন্ত নিজে জরিপ করে দেখলেন ভারতবর্ষের দুর্দশা। সেই দুর্দশাটা, সেই দুঃখটা ভারতবর্ষের মানুষের, স্বামীজি বললেন, নিজে বললেন, আমার মাথায় যেন একটা ভূত চেপেছিল। স্বামীজি বলেছিলেন না যে আমার মাথায় একটা ভূত চেপেছিল, তাই আমি বুঝতে পারিনি তোর কে ওই সব তোয়াক্কা করে, তোর ধর্ম মহাসভা, তোর বিশ্ব ধর্ম মহাসম্মেলন কে তোয়াক্কা করে। স্বামীজি বললেন আমার মাথায় একটা ভূত চেপেছিল, ভারতবর্ষে এই দুঃখী দরিদ্র এদেরকে ওঠাবো কি করে, এদেরকে খাওয়াবো কি করে, এইতে আমার ভূত চেপেছিল, তাই আমি দক্ষিণে পাড়ি দিয়েছিলাম। আমার কাছে ওই বিশ্ব ধর্ম মহাসম্মেলন বা ধর্মসভাটা কোনো ব্যাপার ছিল না। এটা স্বামীজি নিজ চিঠিতে বলেছেন, আলাসিঙ্গাকে লিখেছিলেন আমেরিকা থেকে, যে আমার কাছে এই ধর্ম মহাসভাটা ব্যাপার ছিল না। ব্যাপার ছিল যে ভারতবর্ষের দুঃখী মানুষগুলোর জীবনটা তাদেরকে খাওয়াতে হবে, তাদেরকে ওঠাতে হবে। এই যে স্বামীজি, এই যে দুঃখ নিজে অনুভব করা, যে ভারতবর্ষের মানুষের কি দুঃখ নিজে পায়ে হেঁটে ঘুরে দেখে অনুভব করা, এটা তো চাকরিকারীর ব্যাপার না, এটা তো ছেলে খেলার ব্যাপার না। ঘরে বসে স্বামীজি কোনো বাণী দেননি আমাদের। স্বামীজি যা দিয়েছেন সেটা তার জীবন। এটা মনে রাখবে, স্বামীজি নিজে বলেছেন, আই হ্যাভ এ ভয়েস নট এ ফর্ম। আমার শরীরটাই বাণী। উনি যা বলেছেন উনি তাই। একমাত্র স্বামীজি পৃথিবীতে, আর কোনো মহাপুরুষ নেই। আমি জানি না অ্যারিস্টটল থেকে মানে সক্রেটিস, যদি বায়োগ্রাফি পড়ে আমাকে একটু জানাতে পারো, আমি জানতে পারি। আমি জানিনি, মানে এখনো পর্যন্ত জানি না যে সক্রেটিস থেকে অ্যারিস্টটল যদি আমি টোটাল বায়োগ্রাফি পড়ি সারা পৃথিবীর দার্শনিকদের, সারা পৃথিবীর মহাপুরুষদের, তাহলে একমাত্র স্বামীজি যার জীবনে দুঃখটাই ছিল একমাত্র তার অন্যের মানুষের দুঃখ, অন্যের মানুষের কল্যাণের সেই দুঃখ মোচন করতে হবে। এই কারণ বলছি, একমাত্র স্বামী বিবেকানন্দের মধ্যে ছিল, যার জন্য আমরা এবং মহামণ্ডল স্বামী বিবেকানন্দকে আদর্শ করছি। যে কল্যাণের এবং অপরন্ত ভাণ্ডার আর কোথায়, সারা পৃথিবীতে আর কোথায়, শুধু মানুষের কল্যাণ কামনা করা। স্বামীজি নিজে ওই জন্য বলে গেলেন, স্বামীজি বললেন যে লাইফ ইজ শর্ট, জীবনটা খুব ছোট, খুব ক্ষণস্থায়ী। দি ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড ইজ ট্রানজিয়েন্ট, মানে আমাদের এই যে বিলাস, ভোগ, শুভেচ্ছা, এটা খুব কম দিনের জন্য, 2-3 দিনে শেষ হয়ে যাবে। বললেন যে আমাদের এই যে বিলাস, ভোগ, শুভেচ্ছা, আমরা যেটা নিয়ে বেশি থাকতে চাই, সবসময় ভোগ, সবসময় বিলাস, আমরা সবাই চাই এইটা নিয়েই আমরা থাকতে চাই। বললো দি ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড ইজ ট্রানজিয়েন্ট, মানে এটা সব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। They only live who live for others. তারাই জীবিত যারা অন্যের জন্য বাঁচে, আর অবশিষ্ট সব মৃত। এই বাণী আজ পর্যন্ত কোনো মহাপুরুষ দিয়ে যেতে পারেননি ভারতবর্ষকে। স্বামীজি দিয়ে গেছেন যে অন্যের জন্য বাঁচে সেই জীবিত, আর যে নিজের জন্য বাঁচে সে মৃত, সে মৃতের অধ। এটা হচ্ছে আমাদের স্বামীজি। স্বামী বিবেকানন্দকে জানতে হলে স্বামী বিবেকানন্দের বাণীগুলোকে যদি আমি পড়ি, আমি আজকে যদি শুয়ে শুয়ে পড়ি, আমি বসে পড়বো, আমি বসে বসে পড়লে দাঁড়িয়ে পড়বো, দাঁড়িয়ে পড়লে দৌড়তে শুরু করবো। স্বামীজিকে পড়লেই হবে, স্বামীজিকে পড়তে হবে। স্বামীজির জীবন খুব সংক্ষেপে লেখা আছে। স্বামী বিশ্বাসানন্দ অনেক জীবনী আছে। স্বামী বিশ্বাসানন্দের বইটা সকলকে পড়তে বলবো আমি, বিশেষ করে যারা নতুন এসেছো, নতুন যারা এখানে মহামণ্ডলে এবং স্বামী বিবেকানন্দের আদর্শে নিজের জীবনটাকে গঠন করতে এসেছো, তারা স্বামী বিবেকানন্দের জীবনীটা খুব ভালো করে পড়ো। স্বামীজির প্রথম আহ্বানটা এখানে কে বলতে পারবে? স্বামীজির আহ্বান কারুর পড়া আছে? কেউ বলতে পারবে স্বামীজির আহ্বানের প্রথম লাইনটা কি? পুরনো ছেলে যারা আছে তারা বলতে পারবে। স্বামীজির আহ্বান বইটা, যার থেকে আমরা স্বতন্ত্রটা পড়ি, স্বামীজির আহ্বানের যে বইটা পুরনো ছেলেদের আমি বলছি, যারা মহামণ্ডলে অনেকদিন আছো তাদেরকে বলছি, সেই স্বামীজির আহ্বানের প্রথম পাতার প্রথম লাইনটা কি আছে? কিছুটা গেছে রাজি, কিন্তু পুরোটা যেতে পারবে।
হ্যাঁ বলছে হে মহাপ্রাণ ওঠো জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? The world is burning with misery, can you sleep? বলছে সারা পৃথিবীটা মানে দুঃখে দৈনয় শেষ হয়ে যাচ্ছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তুমি ঘুমোচ্ছ কি করে? তুমি ওঠো। এই হচ্ছে স্বামীজির বাণী। তা আমরা কি করে বসে থাকবো? আজকে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তোমাদের মনে কারুর এখনো প্রশ্ন জাগতে পারে যে স্বামীজির বাণী উনি বলছেন, বিশ্বদোষদা বলছেন, স্বামীজির বাণীগুলো আমার কি হবে? পড়ে দেখো, না পড়ে দেখলে বুঝতে পারবে না যে স্বামীজিকে পড়লে আত্মবিশ্বাস কিরকম বাড়ে। কোনো কাজ মনে হবে না আমি এটা পারবো না, যদি স্বামীজি থাকে সঙ্গে আদর্শ হিসেবে। কোনো কাজ মনে হবে না আমি পারবো না। স্বামীজি হচ্ছে একদম আত্মবিশ্বাস, জ্বলন্ত আত্মবিশ্বাস। তাই স্বামীজি বলেছেন যে যে কোনো ব্যাপারে যদি উন্নতি করতে চাও তাহলে বিশ্বাস নিজেকে করো আগে, ঈশ্বরে করো না। ঈশ্বরে বিশ্বাস পরে। ওই জন্য স্বামীজির আহ্বান বইটাতেই আছে, তোমরা পড়বে যে বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়, আর আদার কোনো উপায়। নিজের ওপর বিশ্বাস ছাড়া আর কোনো উন্নতির কোনো জায়গা নেই। সুতরাং স্বামীজিকে ভালো করে যদি পড়ি তাহলে প্রথম যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমি আত্মবিশ্বাস ফিরে পাবো। আর আত্মবিশ্বাস যদি আমার মধ্যে জেগে ওঠে তাহলে আমি কি করতে পারি না সেটা না আত্মবিশ্বাস যার না জাগবে সে তো বুঝতে পারবে না, যা জাগবে সেই বুঝতে পারবে, তাই না? একটা ভালো পদ যতক্ষণ না তুমি তাকে টেস্ট করছো, তোমার জীব ততক্ষণ না তাকে খাচ্ছে, তুমি বুঝবে কি করে তার টেস্ট কিরকম। আজকে ধরো তোমাদের এখানে খুব মটন ভালো করে রান্না করে দেওয়া হবে, খাসির মাংস ভাত দেওয়া হবে, তা খাসির মাংসটা যতক্ষণ না তোমরা খাবে বুঝতে পারবে কি করে খাসির মাংসটা কেমন হয়েছে, তাই না? আজকে রবিবার অনেকের বাড়িতে মাংস হয়েছে, মাংস ভাত খেয়ে এসেছো, কিন্তু কথা হচ্ছে যে যতক্ষণ না আমি খাবো আমি ততক্ষণ বুঝতে পারবো না। সুতরাং এই প্রশ্ন অবান্তর যে স্বামীজিকে নিয়ে আমার জীবন যদি স্বামীজি আদর্শ করি তাহলে আজকে আমি যা আছি তার থেকে কালকে আমি উন্নত থেকে উন্নততর হব। এইটা হচ্ছে আমরা বিবেকানন্দকে পড়তে হবে, বিবেকানন্দকে শুরু করতে হবে, বিবেকানন্দের চিঠি পড়তে হবে, বিবেকানন্দের জীবনী পড়তে হবে। বুঝেছো তো? বেশি সময় তো নেই, অনেক কথা বলা যায় না, অনেক কথা বললে অনেক সময় চলে যায়, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই জীবন সম্পর্কে আমি একটা কথা তোমাদের বলি। কাশীপুর উদ্যানবাড়ি কেউ গেছো? এখানে ঠাকুরের যেখানে শরীর গেছে কেউ কারুর যাওয়া আছে? কাশীপুর উদ্যানবাড়িতে চিতপুরের ওখানে কাশীপুর উদ্যানবাড়ি ঠাকুরকে যেখানে খুব শরীর খারাপ, ঠাকুরের শরীর চলে যাবে এরকম অবস্থা, খুব কষ্ট পাচ্ছে, তখনই খোলামেলা জায়গায় কাশীপুর উদ্যানবাড়িতে এনে রাখা হয়েছে। তো কাশীপুর উদ্যানবাড়িতে উনি ছিলেন, কাশীপুর উদ্যানবাড়িতে ছিলেন তখন ওইখানে ওনার শরীর গেছে। তো ওইখানে যে 1 জানুয়ারিটা যে কল্পতরু উৎসব করি আমরা, কল্পতরু উৎসব করা হয়, একটা মহারাজ আমাকে বলছিলেন গল্পটা, তাই বলছি, এটা ঘটনা, গল্প না, সত্যি কথা এটা। তো এই যে ওখানে ঠাকুরের পুজো হয় কল্পতরু উৎসবের দিন, এবং প্রচুর ভক্ত আসেন, প্রচুর ভক্তের সমাগম হয়। তো সব ভক্ত কাগজে একটা টুকরো লিখে ওই ঠাকুরের পায়ের সাথে দিয়ে দেয়। বিভিন্ন মানুষের, বিভিন্ন ভক্তের বিভিন্ন রকমের কামনা থাকে। কেউ ভাবছে আমার ছেলে যাতে ভালোভাবে পাস করতে পারে, আমার ছেলে যাতে ভালো চাকরি পায়, আমার ছেলে ভালো ডাক্তার হয়, এই নানান রকম। তো এইগুলো ওই মহারাজটা খুলে খুলে দেখতে যে কে কি লিখেছে। তো সবাই ম্যাক্সিমাম ওইরকম লিখতে না যে আমার ব্যবসা যেন ভালো হয়, ঠাকুর দেখুন, আমার যেন পরিবার ভালোভাবে চলে, ঠাকুর দেখো, এইসব নানান রকম কথা লিখছে। একটি মাত্র লোক লিখেছিল ঠাকুর, বলছে ওইটা মহারাজদের খুব ভালো লেগেছিল, ওইটা ওই জন্য মহারাজ আমাকে গল্প করেছিলেন। আমি মহারাজের কথাটাই বলছি, ওখানকার এক মহারাজ আমাকে বললেন একজন মাত্র আমরা পেলাম যে একজন লিখলেন ঠাকুর আমি একটা মিনিংলেস লাইফ বিয়ার করছি, যে জীবনে কোনো অর্থ নেই, অর্থহীন জীবন, সেই অর্থহীন জীবনটাকে কি করে অর্থপূর্ণ করবো, আমাকে একটু আশীর্বাদ করো। এই আশীর্বাদটা তুমি আমাকে, দুর্দান্ত লেখা, দারুণ লেখা,
আমরা কিন্তু জীবনটাই কি জানি না, জীবনের সার্থকতা কি জানি না, জীবনের লক্ষ্য কি জানি না। সুতরাং স্বামী বিবেকানন্দকে যদি আমরা ধরি, তখন আমাদের জীবনের একটা লক্ষ্য স্থির হবে, আদর্শের সঙ্গে সঙ্গে একটা লক্ষ্য স্থির হবে, একটা উদ্দেশ্য স্থির হবে। একটা লক্ষ্য স্থির হলে তখন আমি ওই লক্ষ্যের দিকে, উইদাউট গোল তুমি ওই এদিক ওদিক, উইদাউট গোল তুমি এদিক ওদিক ঘোরাঘুরি করবে, লক্ষ্যে পৌঁছতে পারবে। লক্ষ্য যদি স্থির না করি, আমি কি করে পৌঁছবো? জীবন আমার সার্থক হবে। লক্ষ্যে পৌঁছলে তবেই তো জীবনটা সার্থক হয়, তাহলে কি সার্থক হয়? তো একমাত্র স্বামী বিবেকানন্দকে যদি আমি আদর্শ হিসেবে নিই, তার আগে আমি বললাম কেন স্বামী বিবেকানন্দকে আদর্শ হিসেবে নেওয়া উচিত। কারণ ওনার জীবনটাই ওনার বাণী, উনি যা বলে গেছেন জীবনে সবটাই উনি নিজে যা বলে গেছেন উনি নিজে। এমন কোনো কথা স্বামীজি বলেননি যেটা স্বামীজি করেননি, যেটা স্বামীজি করেন। ওই সেই বিদ্যাসাগরের একটা গল্প আছে না, তোমরা কেউ কেউ জানো, কেউ জানো বোধহয় বিদ্যাসাগর যখন ছাত্র পড়াতেন, ছাত্ররা আসতো, তো একটা ছাত্রের বাবা এসে বিদ্যাসাগরকে বলছেন, বিদ্যাসাগর মশাই আমার ছেলেটা বড্ড ভেলিগুড় খায়, ওকে একটু বলে দিন না যাতে ভেলিগুড় না খায়, অত ভেলিগুড় খেলে তো শরীর খারাপ করবে। বিদ্যাসাগর মশাইকে বলছে, বিদ্যাসাগর বলছে ঠিক আছে আমি বলে দেবো। সে তো ভেলিগুড় খেয়ে যাচ্ছে, বাবা বলছে বাবা আমি বিদ্যাসাগর মশাইকে বলে এলাম, ছেলেকে কি বলেনি? ছেলের কথা শুনবে খুব, ছেলেকে কি বলেনি? 3 দিন 4 দিন হয়ে গেছে, বলছে না, কিছুতেই বলছে না। এই তখন বাবা আবার গেছে 4-5 দিন পর, গিয়ে বলছে মশাই আপনি কি বলেননি আমার ছেলেকে ভেলিগুড় কাজ? তোমাদের কি অসুবিধা হচ্ছে? তোমরা নিজেরা কথা বলছো কেন? খারাপ লাগছে শুনতে? কথাগুলো মনে হচ্ছে খুব খারাপ, খুব বাজে কথা বলছি। তোমরা তো দেখছি কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছে। কি শুনলে তোমরা? কেন এলে? উদ্দেশ্যটা কি তোমাদের এখানে আসার? এই জন্যই আমাদের জীবনটা সার্থক হয় না, জানো তো। আমরা ভালো জিনিসটা নিই না, এখানে যদি কোনো খারাপ আলোচনা হতো খুব মনোযোগ সহকারে শুনি। এটাই ঘটনা। এই জন্যে আজকে ভারতবর্ষের এই অবস্থা। তোমরা কন্টিনিউয়াসলি আমি দেখছি ওখানে গল্প করে যাচ্ছ, তোমরা কেন? যদি ভালো না লাগে তোমরা বাইরে গিয়ে গল্প করো, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, তোমরা বাইরে গিয়ে গল্প করো। কিন্তু এখানে যখন আছো, এখানে যখন কিছু সদালাপ হচ্ছে, তোমরা সেটা শুনো। যদি না ভালো লাগে তাহলে তোমরা বাইরে যাও, বাইরে গিয়ে তোমরা নিজেরা নিজেদের মতো গল্প করো, তাতে কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা হয়। আসলে স্বামী বিবেকানন্দ নিজেই বলে গেছেন, জানো তো, আমাকে কে গ্রহণ করলো, আমাকে কে গ্রহণ না করলো, তাতে আমার কিছু এসে যায়। যে আমাকে গ্রহণ করবে না তার ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হবে না। এই হচ্ছে স্বামী বিবেকানন্দ। আজকে মহামণ্ডল যে করবে তার জীবনের যা হবে, আর মহামণ্ডল যে করবে না তার জীবনের কি হবে, এটা মিলিয়ে দেখে নিও যদি কেউ ভালোভাবে মেলাতে জানো। মহামণ্ডলের কিচ্ছু এসে যাবে না। মহামণ্ডলে কজন কর্মী এলো, কজন কর্মী গেল, মহামণ্ডলের তাতে কিচ্ছু এসে যাবে, কিচ্ছু এসে যাবে। মহামণ্ডল আজকে 1967 সালে পথ চলা শুরু করেছিল। আজকে সেই 67 সালে 7খানা ইউনিট দিয়ে পথ চলা শুরু হয়েছিল। সেই 7খানা ইউনিট থেকে আজকে 350-এর উপরে ইউনিট সারা ভারতবর্ষের বুকে, প্রত্যন্ত গ্রামে গ্রামে আমাদের মহামণ্ডলের ইউনিট আছে। এটা ভাবতে পারো কেন চায় মানুষ যে আমি ভালো হব? এখানে কেউ হাত তুলে বলতে পারবে আমি খারাপ হবো, আমি চাল সোবরা যাব, আমি কালকে জয়ন্ত সিং হয়ে যাব? কেউ বলতে পারবে? হাত তুলে কেউ বলতে পারবে? খারাপ কিন্তু আমরা কেউ হতে চাই না, প্রত্যেকে আমরা ভালো হতে চাই, কিন্তু ভালো হওয়ার কথাটা শুনি না, ভালো কথাটা শুনি না, ভালো কথাটা নিই না বলে আমরা ভালো হতে পারি না। আমাদের তো অনেক বয়স হলো, আমরা জানি যে ভালো না হলে কি হবে জীবনের অবস্থা, সেটা আজ বুঝতে পারবে না যারা যুবক আছে। স্বামীজি কোনোদিন যুবকদেরকে কোনো কটূক্তি করেনি, অলওয়েজ উৎসাহ দিয়ে গেছে। কারণ যুবকদের মধ্যে আছে সব থেকে বেশি প্রাণশক্তি, সেটাকে খুইও না। প্রচুর প্রাণশক্তি আছে তোমাদের, সব কিছু করতে পারো তোমরা। স্বামীজি এই আশা ছিল ভারতবর্ষের যুবকদের প্রতি, স্বামীজির প্রচুর বিশ্বাস, প্রচুর আশা। সেই আশাটা স্বামীজির, সেই আশাটাকে আশাহত করো না কোনো যুবক। এটা আমার অনুরোধ, একদম অন্তরের অন্তঃস্থল থেকে অনুরোধ করছি যে স্বামীজিকে না নিলে বাঁচার কোনো রাস্তা নেই, বাঁচতে পারবে না। একমাত্র স্বামীজি আমাদের বাঁচাতে পারে।
একমাত্র স্বামীজিকে পাশে নিয়ে চললে স্বামীজি আমাদেরকে ঠিক পথে চালিত করবে, আমরা আমাদের জীবনের সার্থকতা বুঝতে পারবো। তুমি ভালো চাকরিও পেতে পারো, ভালো ডাক্তার হতে পারো, ভালো ব্যবসায়িক হতে পারো, স্বামীজি ছাড়া হবে না। আমি তোমাকে একটা ঘটনার কথা তোমাদের বলি, একটা ঘটনা বলতে বলতে আর একটা ঘটনা চলে এলাম, আমি যাচ্ছি আবার পরের ঘটনা। আমি বেলঘড়িয়ার একটা অফিসে একবার চাকরি করতাম। আচ্ছা, একটা প্রায় 81-82 বছরের এক ভদ্রমহিলা, জানো, কিছু খেলনা নিয়ে প্রত্যেকদিন বেলঘড়িয়া স্টেশনে বিক্রি করে। আমি একদিন সব খেলনাটা কিনেছিলাম, আমি অফিস থেকে মিটিং করে বেরিয়ে সব খেলনাটা কিনেছিলাম। কেন জানো, যে এই ভদ্রমহিলাকে আমি দেখলাম যে ও বলছে আমি কারো কাছে হাত পাবো না, আমি ওই 2-4 পয়সা জোগাড় করেছি, খেলা কিনে এনেছি, খেলাটা যে কিনে 2-4 পয়সা যা পাই এই নিয়ে আমার যা হয় আমি ভাত সেদ্ধ করে খাই। এটা হচ্ছে জীবন, এটা ভাবতে হবে আমাদের, এটা জীবন। ওই যে বয়স্ক ভদ্রমহিলা, ওই বৃদ্ধা আমার কাছে আদর্শ, আমার কাছে আদর্শ ওই বৃদ্ধা। আমি দেখেছি, আমি তাই একদিন বৃদ্ধার যা ছিল, তখন আমার ছেলে ছোট, আমি সব কিনে নিয়ে এসেছিলাম, সব কিনে নিয়েছি। তুমি আমাকে সব দিয়ে দাও, কত টাকা দাম পড়া। তো খুব খুশি হয়েছিল, আমি সব টাকা দিয়ে যেটা কিনে নিয়েছি, অল্প টাকাই দাম ছিল, কিন্তু আমি সব কিনে নিয়েছিলাম। আমার ভালো লাগে যে আজকে নিজে কিছু করছে, হাত পাতছে না। মা বলে গেছে না, ঠাকুর মাকে বলে গেছিল হাত পাতবে না কোনোদিন, কুকুর করবে, হাত পাতবে না, ঘাস সেদ্ধ করে খাবে, তাই করেছিল। ওই জয়রাম বাটির ঘাস সেদ্ধ করে খেয়েছে, কিন্তু কারোর কাছে কোনোদিন হাত পাতবে না। মা জীবন দেখিয়ে দিয়ে গেছে, করতে হবে তো, এগুলো জানতে হবে তো। মায়ের কি জীবন, জয়রাম বাটিতে কারোর কাছে কত কষ্ট, কত দুঃখ, কত মানে যে বেদনা মানুষ মায়ের মধ্যে ছিল, সে কল্পনা করা যাবে না। মা সব নিয়েছে, সকলের দুঃখ কষ্ট নিয়েছে। বলছে আমি সত্যিকারের জননী। কেন বলছে? সকলের দুঃখ কষ্ট নেওয়ার জন্য বলছে। আমি গুরুপত্নী নয়, আমি পাতানো মা নয়, আমি সত্যিকারের জননী, আমি সত্য জননী। মা বলে গেছে। কি বলছিলাম বলি, কি বলতে বলতে ভেলিগুড়ের ব্যাপার আছে। ভেলিগুড়ের ব্যাপার। বিদ্যাসাগর কে কাছে গেল, বিদ্যাসাগর ছাত্রের বাবা গিয়ে বললো আপনি বলেননি? তখন বললো যে না বলিনি, এবারে বলবো। বলে একটু বলে দেবেন, আমি দ্বিতীয়বার আপনার কাছে এলাম, একটু বলে দেবেন। তারপরের দিনে ছেলে গেছে, ছেলে গিয়ে আর ভেলিগুড় খাচ্ছে, বিদ্যাসাগর বলে দিয়েছে। তা আমার খুব কৌতূহল হয়েছে যে একদিন পরে হয়ে গেছে। তখন উনি আবার এসছেন বিদ্যাসাগর মশাইয়ের কাছে, মশাই আপনি কেন এতদিন পরে বলেন? আমি নিজেই তো ভেলিগুড় দিয়ে রুটি খেতাম, আমি ওকে পারবো। ঘটনা, এটা তো সত্য ঘটনা। আমি নিজে ভেলিগুড় দিয়ে রুটি খেতাম, আমি পারবো। আমি ভেলিগুড় গাছ ছেড়েছি আগে, আমি এই 4-5 দিন আর ভেলিগুড় দিয়ে রুটি খাই না, তাই ওকে বারণ করেছি, ও শুনেছি। সুতরাং আমার জীবনটা, আমাদের মহামণ্ডল সেটাই করেছে। যদি একটা সুস্থ সমাজ তৈরি করতে চাও, যদি একটা ভারতবর্ষের পুনর্জাগরণ করতে চাও, তাহলে নিজেকে দিয়ে শুরু করো, আগে নিজের জীবনটা তৈরি করো। ঠাকুর বলছেন যে আপনি আচরি ধর্ম, অপরে শিখাও, আচারই প্রচার, কিছু করতে হবে। নিজে যদি একটা দৃষ্টান্ত হয়ে যাও না, নিজের পাড়ায়, নিজের আশপাশের বাড়িতে, ওই বাড়ির বাবা মা আশিস দা কে ডেকে বলে আমার ছেলেটাকে নিয়ে যাও না মহামণ্ডলে, কেন বলে? দৃষ্টান্ত আশিস দা এই অঞ্চলে। আশিস দা আমারও দৃষ্টান্ত। আশিস দা আমাকে হাত ধরে মহামণ্ডলে নিয়ে এসছে, ওই আশিস দাই আমাকে মহামণ্ডলে হাত ধরে নিয়ে এসছে। তাই আজকে আমি মহামণ্ডলে যতটুকু পেরেছি মহামণ্ডলে আছি। আজকে অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছি মহামণ্ডলে, আশিস দার হাত ধরেই আছি। আশিস দাই আমাকে স্বামীজির কাছে নিয়ে এসছে। সুতরাং এই নিজের জীবনটাকে দিয়েই তৈরি করতে হবে দৃষ্টান্ত। দেখে বলবে লোক যে ওর মা বাবা বলবো ওর মতো হতে পারিস না, দেখ তো কত সুন্দর, ওর তো কোনো নেই, ও তো ঠিক পড়াশোনা করছে, কত ভালোভাবে পাস করছে, বলবো ওই তো ভালো চাকরি করছে। এইরকম দৃষ্টান্ত হতে হবে। মহামণ্ডল সেটাই চাও, মহামণ্ডলের এইটাই চাও, আর কিছু না। তার জন্য কোথাও যেতে হয় না, তীর্থে যেতে হয় না, বাইরে যেতে হয় না, ঘুরতে হয় না, কোনো খরচও করতে হয় না। যতটুকু ওই আমাদের ক্যাম্পে যা পয়সা দিতে হয়, কিন্তু মহামণ্ডল বাড়িতে বসেই করা যায়। নিজেকে একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে।
তার মানে মহামণ্ডলের ভাব এবং স্বামীজির ভাবটা আত্মস্থ করতে হবে, নিজের মধ্যে নিয়ে নিতে হবে। স্বামীজির ভাব আমরা যেটা আদর্শ করেছি সেটা তোমরা সবাই জানো, বি অ্যান্ড মে। স্বামীজি তাই বললেন, কি মানে চমৎকার বুদ্ধি স্বামী। এই যে স্বামীজি বললেন বি অ্যান্ড মে, কেন বললেন বি অ্যান্ড মে? মানে আগে নিজে হও, তারপরে অন্যকে হতে সাহায্য করো। নিজে না হয়ে অন্যকে হতে সাহায্য করতে পারবে না তুমি, আগে নিজে হও। আমি বলছি মনঃসংযোগ করার কথা, আমি যদি দুবেলা মনঃসংযোগ করতে না বলছি, আমার কথা শুনবে? কিঙ্কর কোনোদিন শুনবে? আমি যদি রোজ স্বামীজিকে না পড়ি, কে শুনবে আমার কথা? শুনবেন? সুতরাং আগে নিজেকে তৈরি, আর নিজেকে তৈরি একটা মাস নয়, 2 মাস নয়, 6টা মাস। আমি তোমাদের 6টা মাস মহামণ্ডল যা বলে বলবেন, আরো আসিদা আছে, অনেকে আছে বলবে, মহামণ্ডল যা বলে 6টা মাস ঠিক ঠিক করে দেখো, জীবনে পরিবর্তন আসে। 6টা মাস টাইম নিলাম। সূর্য যখন পূর্ব দিকে ওঠে তার কোনো অন্যতা হয় না, কোনো দিন কেউ রোধ করতে পারবে না। আমি এখানে বসে আজকে তোমাদের কথা দিয়ে যাচ্ছি, মহামণ্ডল যা বলে সেই প্রক্রিয়াগুলো মহামণ্ডলের নয়, কিন্তু এটা ভেবো না মহামণ্ডল আবিষ্কার করে তোমাদের দিয়ে দিয়েছে, না, এটা বেদ উপনিষদ, এটা অনেক পুরনো, অনেক প্রাচীন, এটা হবেই। সূর্য পূর্ব দিকে ওঠার মতো সত্য। মহামণ্ডলের এই প্রক্রিয়া যদি 6টা মাস কেউ মেনে চলে, তার জীবনে পরিবর্তন আসবে। সে অন্যের কথা ভাবতে শিখবেই। সে কোনোদিন কাউকে মনে হবে না কারোর 5টা পয়সা মেলে দিই, ট্রেনে করে যাবো 5টা টাকা মেরে দেবো, মনে হবে না। প্রথম তো কথা হচ্ছে আমাদের ভারতবর্ষের সৎ মানুষ খুঁজেই পাওয়া যায়। কোথায় সৎ মানুষ? এখন যদি তোমরা বসে আছো, সত্যি তোমরা যুবক, তোমাদের খুশি রাখার ক্ষমতা ওদের নেই, তোমাদের চঞ্চলতাই তোমাদের ধর্ম। তোমরা চঞ্চল, আমার দুঃখ নেই, এটাই ধর্ম তোমাদের। তোমাদের জন্য কষ্ট হচ্ছে, তুমি অনেকক্ষণ বসে রেখেছি, একটু শান্তির দিকে বসো ভাই। এই প্রদীপ, এবার তোমাদের সামনে আমাদের পঞ্চমী বিভক্তি মহামণ্ডল সম্পাদক প্রদীপ গান্ধী একটা গান গিয়ে শোনাচ্ছে, তারপরে তোমাদের সাথে আলোচনা করবো। যেহেতু তোমরা ক্যাম্পে গেছো, কেমন লেগেছে না লেগেছে একটু আলোচনা করে শেষ করবো, ঠিক আছে? একটু গান স্বামীজির মন্ত্র মোরা করব, স্বামীজির স্বপ্ন মোরা করব। এই গানের দুটো, এই দুটো লাইনেই গাই। হ্যাঁ বল। প্রথমটা মন্ত্র, পরেরটা স্বপ্ন। স্বপ্ন মোরা ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। স্বামীজির মন্ত্র কি ছিল? যে ত্যাগ ও সেবাই হোক আমাদের জাতীয় আদর্শ। ভূমি পূর্ণ ভূমি ভুলবো না, ত্যাগ ও সেবা মন্ত্র মোরা ভুলবো না। ভারত ভূমি পূর্ণ ভূমি ভুলবো না, ত্যাগ ও সেবা মন্ত্র মোরা ভুলবো না। বলো, পূর্ণ ভূমি ভুলবো না, ত্যাগ ও সেবা মন্ত্র মোরা ভুলবো না। বাঁচবো নিজের দরে, বাঁচবো না, ভালোবাসা মোরা ভুলবো না। বাঁচবো তবে নিজের তরে বাঁচবো না, ভালোবাসার মন্ত্র মোরা ভুলবো না। বাঁচবো তো অপরের জন্য বাঁচবো, নিজের জন্য কি বাঁচবো? বাঁচবো তো নিজের দ্বারে, বাঁচবো না,
মাঝে